আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মহিনুদ্দিন। আজকে হঠাৎ ফেসবুকে স্ক্রল করতে করতে আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব আসিফ আদনান ভাই, রাইটার, ওনার একটা লেখা চোখে পড়লো। তাই মনে হলো যে আপনাদের সাথে কথাটা শেয়ার করি। যদিও ওনার লেখা হয় প্রত্যেকটা লাইন আমার মনে হইতেছে যে আমার মতো আরো হাজারো মানুষের মানে মন থেকে নিয়ে লেখাগুলো উনি ফুটিয়ে তুলেছেন। তাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি সময় থাকে প্লিজ কষ্ট করে একটু শুনে যাবেন। সাতক্ষীরার জামাতের এমপির ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। ঘটনার রগে দিকটা বাদ দিয়ে আমি অন্য একটা দিকে ফোকাস করতে বলবো। জামাত শিবিরের সদস্য ও সমর্থকদের অনলাইন আচরণ। এই ঘটনার শুরুতে তারা বিষয়টাকে এআই বলল, তারপর বলল তাদের নেতা দ্বিতীয় বিয়ে করেছে। এখন বলছে বিএনপির লোকেরা বিএনপির লোকেরা তো এই সব অহরহ করে, তাদেরটা নিয়ে কিছু বলেন না কেন? শুধু আমাদেরটাই দেখেন। বারবার ন্যারেটিভ বদলানো, কিন্তু প্রতিবারই সেগুলো উপস্থাপন করা হলো একেবারে 110% কনফিডেন্স নিয়ে। যখন বলেছিল আহ, যখন এআই বলেছিল, তখন যারা সেই ন্যারেটিভ মানেনি তাদের ব্যাপক গালাগালি করেছে। এরপর দ্বিতীয় ন্যারেটিভ এলো, সেটা নিয়ে যারা সন্দেহ করেছে তাদেরও গালাগালি করেছে, এখনো করতেছে। এরপর হয়তো বলবে এই দেশে সবাই কম বেশি এমন করে, শুধু জামায়াত করলে দোষ নাকি? তারপর একটা গালি দিয়ে যাবে। সেই সাথে প্রমাণের এমন এক স্ট্যান্ডার্ড দাবি করে বসবে যা তারা নিজেরাই অন্য কারো ক্ষেত্রে মানে না। বাকি সবাই অভিযোগ আসা মাত্র দোষী, যদিও সেই অভিযোগ অনেক সময় বট বাহিনী আর গুপ্ত গ্রুপের নিজেদেরই বানানো। আর নিজেদের ব্যাপারে সব অভিযোগই মিথ্যা। তাদের পছন্দের দলের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে সেই দলের বক্তব্য ছাড়া আর কোনো কিছুই প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না। তা না হলে নাকি ইনসাফ হবে না। গত 2 বছর ধরে সম্ভবত নিজেদের জোটের সদস্য ছাড়া বাকি সবার বিরুদ্ধেই এরা দেদারসে মিথ্যা প্রচারণা চালিয়ে গেছে। বানোয়াট ফটোকার্ড, মিথ্যা অপপ্রচার, ব্যক্তি আক্রমণ, পরিবারকে আক্রমণ, কোনো কিছুই বাদ রাখেনি। ইসলামী অঙ্গনের অন্যান্য দল বা ব্যক্তি থেকে শুরু করে সেকুলার ঘরানার লোকজন, ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর, সবাই কম বেশি ভুক্তভোগী। কোনো ক্ষেত্রেই এরা যাচাই বাছাইয়ের প্রয়োজন মনে করেনি। সুযোগ ফেলেই ঝাঁক বেঁধে আক্রমণ করেছে। ভারতের দালাল, লীগের দালাল, খারেজি, উগ্রবাদী, অপরাধী, খাট কাঁপানো নারী, দেদারসে অপবাদ আর ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের চেষ্টা চালিয়ে গেছে। আজ যখন ফাঁসা উল্টে গেছে, তখন হাজির হয়েছে দুনিয়ার নীতিবাক্য নিয়ে। অনলাইনে জামায়াত শিবিরের কর্মী ও সমর্থকদের মধ্যে সত্যের ব্যাপারে এক ধরনের ভয়ঙ্কর উদাসীনতা দেখা যায়। যখন যে কথাটা প্রচার করা দরকার সেটাই ফুল থ্রোটেড ভাবে প্রচার করে, বিরোধী মতকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে। তাদের নামের সাথে ইসলামী শব্দটা জড়ানো, কিন্তু মিথ্যা বলতে তাদের দ্বিধা হয় না। বানোয়াট ছবি আর প্রপাগন্ডা ছড়ায়, গালাগালি করে, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার গ্রুপের মেসেজ কপি পেস্ট করে কমেন্ট করে বেড়ায় এক পোস্ট থেকে আরেক পোস্টে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যদি কখনো কোনো অপরাধকে ধামাচাপা দেওয়া না যায়, তখন তাদের লোক বা তাদের সাথে যুক্ত বিভিন্ন লোক কোরআন, সুন্নাহ কিংবা ইতিহাসের অপব্যাখ্যার মাধ্যমে সেটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করে। সম্ভবত কিছুদিন আগে এক শিবির নেতা এক বিবাহিত মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে ধরা পড়েছিল। তখন তাদের সাথে যুক্ত এক ব্যক্তি ঘটনাটাকে হালকা করার চেষ্টা করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কে এই নষ্ট আলোচনায় টেনে এনে নাউজুবিল্লাহ উম্মাহর শ্রেষ্ঠ প্রজন্মের ব্যাপারে কথা বলতে এদের বাধে না। কিন্তু তারা চায় বাকিরা তাদের নেতাদের ব্যাপারে এমন এক স্ট্যান্ডার্ড মেনটেন করুক যেটা তারা নিজেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের রাদিয়াল্লাহু তাআলা আনহুম ব্যাপারে মেনটেন করে না।
এই যে দলের স্বার্থে নির্জলা মিথ্যা বলা, যখন তখন যাকে তাকে অপবাদ দেওয়া, ব্যক্তি আক্রমণ করা, পরিবারকে আক্রমণ করা, এসব দেখলে মনে হয় এগুলোকে তারা দ্বীনেরই খেদমত মনে করে। এজন্যই দলীয় ব্যক্তিদের ভুলকে ভুল বলে স্বীকার করার বদলে সেটাকে জায়েজ করার চেষ্টা করে। প্রয়োজনে তার জন্যে কুরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, এমনকি জঘন্য মন্তব্য করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়েও। এই আচরণটার ব্যাপারে কথা বলা উচিত। জামায়াতের একজন সংসদ সদস্য কি অপরাধ করেছেন বা করেননি, সেটার চাইতে এটা অনেক বড় সমস্যা। ভুল সবাই করে, কিন্তু নিজের বা নিজের দলের ভুলকে জাস্টিফাই করার জন্য যখন দ্বীন ইসলামকে বিকৃত করা শুরু হয়, তখন সেটা দ্বীনের ক্ষেত্রে ভয়ঙ্কর বিচ্যুতির জন্ম দেয়। ইসলামের শিক্ষা হলো ব্যক্তির চেয়ে জামআহ বড়, জামার চেয়ে উম্মাহ বড়, আর সব কিছুর উপর প্রাধান্য পাবে দ্বীন। কিন্তু জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির এটাকে উল্টে ফেলেছে। দ্বীন, উম্মাহ সব কিছুর চেয়ে দল বড় হয়ে গেছে। তাই দলের স্বার্থকেই তারা উম্মাহর স্বার্থ মনে করে, দলের স্বার্থকেই দ্বীনের স্বার্থ মনে করে। তাদের সাথে কারো মত পার্থক্য হলেই তাকে ইসলামের শত্রু আর ভারতের দালাল বানিয়ে ফেলে। আর এ কারণেই দলের জন্য মিথ্যা বলা, সংঘবদ্ধ অপপ্রচার, গালাগালি সবকিছু জায়েজ মনে করে। আর দলের স্বার্থটাকে তাদের জন্য ডিফাইন করে দেয় অল্প কিছু ব্যক্তি। কমপ্লিট ইন্টারভেনশন। জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের আন্তরিক সদস্য ও সমর্থক যারা এখনো দলকে দ্বীনের উপর স্থান দেননি বা দুটোকে সমার্থক বানিয়ে ফেলেননি, তাদের ভাবা উচিত যে লক্ষ্য ও আদর্শ নিয়ে এই সংগঠনগুলো শুরু হয়েছিল, তার সাথে এ ধরনের আচরণের কি সম্পর্ক। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই চিন্তা, লেখনী এবং ব্যক্তিত্বের সাথেও এগুলো কতটুকু খাপ খায়, আর এভাবে তারা কিভাবে আল্লাহর নুসরত আশা করতে পারেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আসিফ আদনান ভাইকে নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। এগুলো প্রত্যেকটা লাইন যে আমি জামাত ইসলামকে ঘৃণা করি না, বা আমি জামাতের বিরোধী না, বা আমি কোনো দলের না। আমি দল ব্যক্তি সবকিছু বাদ দিয়ে জামাতকে আমি নিজে পার্সোনালি পছন্দ করতাম, কিন্তু দেখি যে তারা যেই কোনো কিছু হলেই নিজের দলীয় নেতাকর্মীকে বাঁচাতে হলে তারা যত কিছু অন্যায় করুক ওইটাকে ডিফাইন করার জন্য ওনার পক্ষ হয়ে দাঁড়ায়। সাহাবী কেরামদেরকে নিয়ে আসে, বিভিন্ন হাদিস নিয়ে আসে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা নিয়ে আসে। এই যে রিসেন্টলি ঘটে যাওয়া যে মেয়ে নিয়ে ধরা খাইছে সাতক্ষীরা ৪ আসনের এমপি, ওনার সম্পর্কেও বলতেছে যে কেউ বলতেছে কি রফিকুল্লাহ আফসারি হুজুর তো বলতেছে আল্লাহ তাআলা ওই এমপি সাহেবকে আরো ২-৪ বিয়ে করার তৌফিক দিক। তো